এমটিসি এডুকেশন সিস্টেমে আপনাদের স্বাগত জানাই। এমটিসি এই কোম্পানিটি বা বলতে পারেন এই প্রতিষ্ঠানটি আপনার আত্মশক্তি বিকাশের জন্য সবসময় প্রচেষ্ট। আমরা এমটিসি ছত্রছায়ায় যারা এসেছি বা এসে পড়েছি তাদের কাছে সফলতা একটা বিরাট ব্যাপার। আমরা সবাই চেয়েছি সফল হব, আর সফল হব এ ব্যাপারে আমরা নিশ্চিত। সফল হব বলেই কিন্তু আমরা এমটিসি এডুকেশন সিস্টেমের সাথে নিজেকে জড়িয়ে নিতে চলেছি। দেখুন, সফলতা এটা কিন্তু একবারে একটা ক্যাপসুল নয় যে আমি বাজার থেকে কিনে আনলাম আর আপনাকে খাইয়ে দিলাম, আপনি সেই জায়গা থেকে সেটা খেয়ে একটা দারুণ সফল হয়ে গেলেন। সফলতা কিন্তু এমনি এমনি আসে না। সফলতা পেতে গেলে কন্ডিশনস অ্যাপ্লাই করতে হয়। আপনি বলবেন কন্ডিশনস অ্যাপ্লাইটা কি জিনিস? কন্ডিশনস অ্যাপ্লাইটা হলো, অনেক সময় আমরা মার্কেটে কিছু প্রোডাক্ট দেখি না, প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা থাকে একটা ছোট্ট অ্যাস্টেরিক্স চিহ্ন দেওয়া থাকে, একটা স্টার চিহ্ন দেওয়া থাকে, তার পাশে লেখা থাকে কন্ডিশনস অ্যাপ্লাই। তো এমটিসিতে সফল তো আপনি হবেনই, তার পাশাপাশি আরও একটা কথা, জীবনের নানা পদে পদে সফলতা আপনার কাছে আসবে যদি আপনি এমটিসির এডুকেশন সিস্টেমের সাথে প্লাগড ইন থাকেন। তার জন্য অবশ্যই কন্ডিশনস অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনস অ্যাপ্লাইং এর ক্ষেত্রে অর্থাৎ শর্ত প্রযোজ্য, যেখানটা আমরা বারবার বলছি শর্ত প্রযোজ্য, কি কি শর্ত আপনাকে পালন করতে হবে। দেখুন, যখন শর্তর কথা বলবো না তখন মনটা যেমন কেমন যেন একটা হয়ে যায় যে আবার আমাকে নতুন করে কিছু একটা শিখতে হবে, আবার করে নতুন করে ওয়ার্কআউট করতে হবে। না, বেসিক্যালি সেই ধরনের কোনো শর্ত নয়। প্রথম এবং আবশ্যিক শর্ত হলো আপনার মনের একটা অসম্ভব খিদে থাকা চাই যে না, আমাকে সফল হতেই হবে। এখানে কোনো রকম অজুহাত, কোনো এক্সকিউজ কিচ্ছু চলবে না। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। দ্বিতীয় শর্ত হলো এমটিসির কপিরাইটের যে সিডিগুলো আছে, যেখানে ব্যক্তিত্বরা তাদের চলার পথে যে অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ হয়েছেন সেগুলো আপনাদের সামনে যথারীতি প্রতিনিয়ত উপস্থাপন করবেন, সেগুলোকে কোনো রকম বিকৃত না করে, কারণ সেগুলো অত্যন্ত পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। সেগুলোকে কোনো রকম বিকৃত না করে সেগুলোকে আপনাকে শুনতে হবে। আর নাম্বার থার্ড, সবচেয়ে বড় কন্ডিশন, সেটা হচ্ছে লয়্যালটি বা বিশ্বস্ততা। আপনার মধ্যে বিশ্বস্ততা থাকতেই হবে। আপনি যদি নিজের উপরে বিশ্বাস না রাখেন, সফল হবেন কেমন করে? প্রথমেই বলি যে সফলতা এই যে জিনিসটা, এই জিনিসটা প্রতি কিন্তু সবাই আমরা কম বেশি আকৃষ্ট। এখন আমাদের এই আকর্ষণ আসে কোত্থেকে? তার চাইতেও বড় প্রশ্ন, আমরা কেউ কেউ আমাদের জীবনে চলার ক্ষেত্রে সত্যি করেই সফল, আবার কেউ কেউ ভাবি আমি সফল এখনো হইনি, আবার অনেকে ভাবি যে আমরা কেউ কোনোদিন সফল হতেও পারবো না। সামগ্রিক অর্থে সফলতাকে আমরা নানা রকম ভাবে দেখি, নানা রকম ভাবে বিশ্লেষণ করি। আমরা কেউ ভাবি প্রচুর অর্থ, গাড়ি বাড়ি থাকলেই আমি সফল। কেউ কেউ ভাবি যে আমার প্রচুর নাম ডাক হবে তাহলেই আমি সফল। আবার কেউ কেউ ভাবি যে আমি আমার অবসর সময়টা নিজের মতো কাটাতে পারবো, আমি আমার পরিবারের সাথে এখানে ওখানে ঘুরবো, আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, তাহলেই আমি সফল। বেসিকভাবে সত্যি কথা বলতে অবশ্যই এগুলো সফলতার সাথে বা সফলতার সংজ্ঞার সাথে এগুলোর একটা তালমিল আছেই, কিন্তু এর বাইরেও সফলতা মানে কিন্তু শুধুমাত্র কোনো কিছুর প্রাপ্তি যোগ সেটাই নয়। সফলতা মানে হচ্ছে আমার মনের সবচেয়ে বড় ব্যাপার, আমার মানসিক সন্তুষ্টি। বলতে পারেন আপনি যেদিন প্রথম সাইকেল চালানো শিখেছিলেন সেদিন আপনার মনটা কেমন করেছিল? একবার সফল হয়েছিলেন। কখন আপনি কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন সেদিনটাও আপনি সফল হয়েছিলেন। এরকম নানা ধরনের ছোটখাটো সফলতা, যেগুলোকে আমরা সত্যিকারেই কোনোদিন গুরুত্ব এতকাল দিয়ে আসিনি, সেই সফলতাগুলোকে যদি একবার পিছন ফেরে দেখেন, একবার জীবনের পাতাটা উল্টিয়ে যদি দেখেন, তাহলে আপনি দেখবেন সত্যি করেই আপনি কতবার সফল। আগামী দিনে যে আপনি সফল হবেন না, এটা আপনাকে বলল কে? আপনি জীবনে এত সফলতা পেয়েছেন যে যার তালিকা করলে, যার লিস্ট করলে কোনো দিন সেটা শেষ করতে পারবেন না। আপনি কি জানেন যে একটা মানুষের জীবনে বিফলতা বলতে পারেন বা দুঃখ বলতে পারেন, অনেককে প্রশ্ন করা হয় না, ভাই কেমন আছিস? একটাই উত্তর, ভালো নাই রে, খুব কষ্টে আছি। তাকে প্রশ্ন করে দেখুন তোর কষ্টের মাত্রা কতটা। আর যদি প্র্যাকটিক্যালি ছোট্ট একটা উদাহরণ নিতে চান, তাহলে আমি বলতেই পারি, একটা কাগজ নেন, একটা পেন্সিল নেন, একটা সাইডে, কাগজের একটা সাইডে লিখুন আমার ব্যর্থতার উপাদান বা আমার দুঃখের দিনগুলি, আমার দুঃখের ঘটনাগুলি।
আরেক পাশে লিখুন যে আমি যা যা সফল হয়েছি বা আমি আশীর্বাদ পুষ্ট, আশীর্বাদ ধন্য হয়েছি যে যে জিনিসগুলো দিয়ে, সেগুলো তালিকা। দেখুন, প্রথমেই আমি বলি যে এটা একটা রিসার্চ পেপার, বা বলতে পারেন এটা অনেক মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে তথ্য তুলে আনার পর একটা পরিসংখ্যান, যে একটা মানুষের জীবনে 6টা দুঃখ আপনি দেখাতে পারবেন না। সবচেয়ে কষ্টের যে মানুষটি আছে তার দুঃখের ঘটনাগুলো 6টা কোনোদিন হতে পারে না। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনি এক কাজ করুন, প্রথমেই একটা কাগজ নেন, কাগজটাকে দুভাগে ভাগ করুন। লেফট সাইডে অর্থাৎ আপনার বাঁ দিকে লিখতে রাখুন যে আপনি কোন কোন জিনিসগুলোতে কষ্ট পেয়েছেন, কোথায় দুঃখ পেয়েছেন। আর ডান পাশে লিখতে থাকুন যে আপনি কি কি জিনিস পেয়ে, অর্থাৎ কি কি বিষয় পেয়ে আপনি আশীর্বাদ পুষ্ট। যেমন ধরুন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি বা উদাহরণস্বরূপ বলা যেতেই পারে যে আপনি প্রথমে লিখলেন যে আমি একটা সুন্দর বাবা মা পেয়েছি, একটা পরিবার পেয়েছি। অবশ্যই এটা আপনার আশীর্বাদের দিকে যাবে। আবার অনেকেরই আছে না, যে হয়তো বাবা নেই বা মা নেই, তারা সেই জায়গাটাকে দুঃখের জায়গায় লিখুন। এরকমভাবে আপনার জীবনের দুঃখগুলোকে লিখতে থাকুন। দেখুন, 5টার বেশি খুব একটা বড় দুঃখ আপনার জীবনে নেই। উল্টো দিকে আপনার আশীর্বাদের খাতাটা একবার খুলে দেখুন। আপনার সুন্দর দুটো হাত আছে, যেগুলোকে ছাড়া আপনি সারাদিন কত কাজ করেন, সেটা পাওয়ার জন্য আপনি আশীর্বাদ পুষ্ট। আপনার সুন্দর দুটো চোখ আছে, আপনার সুন্দর দুটো পা আছে, একটা দারুণ সুন্দর হৃৎপিণ্ড আছে, একটা দারুণ মন আছে, একটা সুন্দর ব্রেন আছে, মস্তিষ্ক আছে, আপনার পরিবার আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আপনার প্রিয়জন আছে, সখা আছে, আপনি কত জনার সাথে বন্ধুত্ব নতুন করে তৈরি করছেন সেটা আছে, আপনার একটা ছোট্ট মাথা গোজার ঠাঁই আছে, একটা 2 চাকা হোক 4 চাকা হোক আছে, দুবেলা দুমুঠো ভাত তো ঠিক জুটে যায়। আশীর্বাদের দিকটা যদি আপনি লিখতেই থাকেন, কোনোদিন শেষ হবে না। তাহলে আপনি কেন এত কষ্ট পাচ্ছেন? আপনি এত জায়গার থেকে আপনি আশীর্বাদ পুষ্ট। সেই আশীর্বাদের জায়গাটা আপনি একবার পরখ করে দেখুন তো। দেখুন কত বড় বড় আশীর্বাদ আপনার সঙ্গে আছে, আর মাত্র 5টা দুঃখ নিয়ে বারবার সেদিকটায় তাকাচ্ছেন। এত বড় আশীর্বাদের লিস্টটা কোনো দিন তাকাচ্ছেন না। আর এই সফলতা আপনি জীবনে বারবার পেয়েছেন, তাই আগামী দিনেও আপনি অনেক অনেক বড় সফলতা পেতেই পারেন। সেই জায়গাগুলোকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আপনার কাছে সফলতাগুলো আসবে। তো প্রথমে যেটা বলে আসছিলাম, কন্ডিশনস অ্যাপ্লাইয়ের মধ্যে প্রথম আমরা আজকে যে বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা সত্যিকারের মন থেকে আপনাকে করতে হবে। ঘাবড়াবেন না, এমন কোনো বিরাট কোনো বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি না। যে জিনিসটা আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি সেটা একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস। প্রত্যেকটা মানুষ চায় যে সে জীবনে সফল হতে গেলে, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার সফলতাকে পেতে গেলে সে সবসময় চায় আমার একটা যদি এমন সুন্দর নিয়ম জানা থাকতো, যদি এমন সুন্দর একটা পদ্ধতি জানা থাকতো, শুধুমাত্র আমি সেই পদ্ধতিটা ধরে এগিয়ে যেতাম। হ্যাঁ বন্ধু, পদ্ধতি একটা আছে। সেই পদ্ধতিটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। অর্থাৎ আপনি কাউকে কপি করুন এবং সেটা নিজের জীবনে পেস্ট করুন। যারা সফল ব্যক্তি, পৃথিবীতে যারা সফলতা প্রাপ্তি ঘটিয়েছেন, তারা যা যা কাজ করেছেন, খুব সোজা সাপটা কথায় তাদের সেই কাজগুলোকে নিজের জীবনের মধ্যে কপি পেস্ট করুন। আর আমি আপনাকে সাহায্য করব যে কিভাবে আপনি এগুলো পেতে পারেন। দেখুন, সেলফ কনফিডেন্স বা আত্মশক্তি আপনার সফলতার সবচেয়ে প্রথম ধাপ। তাই প্রথমেই আমরা আজকে আলোচনা করব সেলফ কনফিডেন্সের উপর। এখন সেলফ কনফিডেন্স জিনিসটা কি, কিভাবে আসে? আমাদের যে সমাজে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই সমাজ আমাদের মনের যে দুটো চরিত্র আছে, একটাকে বলছি আমরা আমাদের কনসাস মাইন্ড বা সচেতন মন, আর একটা হচ্ছে আমাদের সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। সেই সমাজ আমাদের সচেতন মনকে প্রোগ্রাম করতে 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 আমাদের অবচেতন মনকেও কবে যেন প্রোগ্রাম করে ফেলেছে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম, আমাকে কেউ একজন বলতো, তুই এখন খুব ছোট। আসলে আমি ছোটবেলা থেকেই একটু চেহারাতে ছোটখাটো ছিলাম আর কি। তুই এখন খুব ছোট, তোর দ্বারা সাইকেল চালানো হবে না, তুই এখন পারবি না, তুই এখন অনেক ছোট।
আমি যদি তার কথাটা শুনতাম যে সত্যি করেই আমি ছোট, আমি ছোট, আমি ছোট, আমি কিন্তু কোনো দিন সাইকেল চালাতে পারতাম না। ঠিক একই ঘটনা আপনার আমার সবার সাথে ঘটছে। ভাই তুই এটা করতে পারবি না, এটা করা তোর পক্ষে সম্ভব নয়, ওখানে যাবি না, ওখানে যাওয়া তোর পক্ষে সম্ভব নয়, তুই এই স্বপ্ন দেখবি না, এই স্বপ্ন তোর সাজে না। এই ধরনের প্রতিনিয়ত আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করা হচ্ছে, যে সাবকনসিয়াস মাইন্ড কোনো লজিক বোঝে না। আপনার কনসাস মাইন্ড বোঝে লজিক, সে রেসপন্ড করে সবসময়ের জন্য, সে সবসময়ের জন্য রেসপন্স করতে চায় লজিক অনুযায়ী, অর্থাৎ এটা করব কি করব না, এটা করা উচিত কি উচিত না, এই ধরনের একটা দোদুল্যমান পরিস্থিতির পর কনসাস মাইন্ড বা আপনার অবচেতন মন সেখান থেকে একটা ডিসিশন নেয় এবং আপনি সেই কাজটা করতে পারেন। কিন্তু অবচেতন মন, আপনার অবচেতন মন কোনো লজিক মানে না, কোনোদিন আর্গুমেন্ট করে না, কেন করব না এই ধরনের কোনো আর্গুমেন্ট করে না সাবকনসাস মাইন্ড। সাবকনসাস মাইন্ড সব সময়ের জন্য আপনি যা দেন ইনপুটস, তাই তার প্রত্যুত্তরে আউটপুট দেবেন। সাবকনসাস মাইন্ডকে আপনি যদি প্রতিদিন বলেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার শরীর ভালো যাচ্ছে না, সকাল থেকে আমার গা ম্যাচ করে, সকালবেলায় উঠলে আমার মাথায় যন্ত্রণা করে, যদি আদপেও সেটা না ঘটে, কয়েকটা দিন পর আপনি নিশ্চিত থাকুন আপনার মধ্যে সেই ঘটনাগুলো ঘটতে লাগবে। যদি আমরা আমাদের খারাপ অনুভূতিগুলোকে দিয়ে আমাদের সাবকনসাস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারি, তাহলে আমাদের ভালো অনুভূতিগুলোকে দিয়েও আমরা সাবকনসাস মাইন্ডের ভিতর থেকে অনেক অনেক রেজাল্ট আনতে পারি। সাবকনসাস মাইন্ড আপনার আসল মনের খনি, সেখানে আপনি যা ইমপ্লিমেন্ট করবেন আপনার কাছে অদূর ভবিষ্যতে তাই আসবে। মুখের উপর একটা কথা বললে কিন্তু আপনার খুব খারাপ লাগবে, সেটা হচ্ছে আজকে আপনার পরিস্থিতির জন্য পৃথিবীতে এবং আপনি পৃথিবীতে একমাত্র আপনিই দায়ী, এর জন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি দায়ী নয়। কারণ আমরা আমাদের সাবকনসাস মাইন্ডকে যেমন ইনপুট দিয়েছিলাম, আজকে ঠিক সেই মতো আমাদের পরিস্থিতি দাঁড়িয়েছে। কিন্তু ঘাবড়াবেন না, কালকের পরিস্থিতিটাও আমার হাতে, আমি ইচ্ছা করলেই কালকের পরিস্থিতিটা বদলে দিতে পারি আমার সাবকনসাস মাইন্ডকে প্রোগ্রাম করে। আর এমটিসি আপনাকে সেই ব্রেন ট্রেন অর্থাৎ মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে প্রতি পদে পদে সহায়তা করবে, শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতেই নয়। আপনার সাথে আমাদের আরও একটা সম্পর্ক আছে, আপনি মহান অমূল্য একটা সম্পদ, আপনার মাধ্যমে সমাজ অনেক কিছু পেতে চলেছে, আপনার সৎ চিন্তার প্রতিফলনে আরো অনেক ব্যক্তিত্ব আপনার দিকে ধেয়ে আসবে, সমাজকে আপনার অনেক কিছু দেওয়া আছে। তো যে কথাটা বলছিলাম যে সাবকনসাস মাইন্ড এবং কনসাস মাইন্ডের যে ট্রেন্ড এবং আনট্রেন্ডের, এই নিয়ে একটা সুন্দর গল্প আছে, গল্পটা আমি আপনাকে বলি। একবার একটা বাচ্চা ছেলে, সে সন্ধেবেলা হতো আর বাড়ির বাইরে কোনো রকমে পালিয়ে যেতে চাইতো। তার মা একদিন তাকে বলল যে বাবা, তুই যে সন্ধেবেলা হলেই বাড়ির বাইরে বেরিয়ে যেতে চাইছিস, তুই কি জানিস যে আমাদের বাড়ির বারান্দায়, ওই সামনের দিকের ওই বারান্দাতে একটা লুলু থাকে, সেই লুলুটা কিন্তু তোকে দেখলেই তেড়ে আসবে। তার মা চাইল যে ছেলেটিকে কোনো রকম একটু ভয় দেখিয়ে ঘরের ভেতরে ধরে রাখতে। এরপর যতবারই সে বাইরে বেরোনোর চেষ্টা করত, তার মা খালি বলতো লুলু কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। ছেলেটি ভয়ে সেঁধিয়ে আবার বাড়ির মধ্যে ঢুকে যেত। আমাদের এই ছেলেটি আস্তে আস্তে বড় হলো। একদিন তার বিয়ে হলো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একদিন সন্ধ্যেবেলায়। তার স্ত্রী তাকে বলছে, কি গো, বাইরে অনেকগুলো জামা কাপড় পরে আছে, তুমি দেখছো বৃষ্টি হচ্ছে, সন্ধে হয়ে আসছে, তুমি কেন বাইরে গিয়ে এগুলো আনছো না, আমি একা কত পারবো। সে বলছে যে না, আমি বাইরে যাব না, বাইরে লুলু আছে। তার স্ত্রী ব্যাপারটা বুঝে বললো, না না, লুলু কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন লুলু ছিল, লুলু কিন্তু এখন আর নেই। সে বলল, তুমি বললে হবে, আমি বড় হলে হবে কি, লুলু তো বড় হয়েছে। দেখুন সাবকনসাস মাইন্ড কিভাবে তাকে প্রোগ্রামড করে ফেলেছিল। অর্থাৎ সে নিজেও জানে না যে তার মধ্যে কত ক্ষমতা ঢুকে আছে। একটা অজানা ব্যর্থতার ভয় সব সময়ের জন্য আপনাকে আমাকে তাড়া করে বেড়ায়। এই তাড়া করা ভয়টার থেকে যেদিন আপনি বেরিয়ে আসতে পারবেন, সেদিন আপনার চাইতে সফল ব্যক্তি পৃথিবীতে আর একটাও কেউ কোথাও থাকবে না। আপনিই পারেন একমাত্র আপনার সেই লুলুর ভয় থেকে বেরিয়ে আসতে। কারণ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যার মধ্যে এই ভয়টি আছে, আর পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এই লুলুর ভয় থেকে বেরিয়ে আসতে পারে। আপনার সাবকনসাস মাইন্ডকে ইমিডিয়েট প্রোগ্রাম করা দরকার। আপনার সফলতার জন্য যদি দেরি হচ্ছে, আপনার সফলতা যদি আপনার হাতের নাগালের বাইরে যাচ্ছে, তাহলে একমাত্র পৃথিবীতে একটাই কারণ, সেটা হচ্ছে না আপনি আপনার সফলতাকে আসতে দেরি করাচ্ছেন। আপনি ব্যর্থতার ভয়ে ভীত,
কেন আপনি ব্যর্থতার ভয়ে ভীত হবেন? তার জন্য আপনার দরকার সেলফ কনফিডেন্স। যে মানুষটা সেলফ কনফিডেন্সে ভরপুর, যে মানুষটার আত্মশক্তি চরম পর্যায়ে, সে মানুষটাকে কোনোদিন কেউ কোনো অবস্থাতেই ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে না। আর আজকে আমি এসেছি আপনাদেরকে সেই সেলফ কনফিডেন্সের মহামন্ত্রটা শেয়ার করার জন্য। দেখুন, সেলফ কনফিডেন্স, আত্মশক্তি যদি সত্যি করেই আপনাকে বাড়াতে হয়, তাহলে আমাদের দীর্ঘদিনের প্রোগ্রামড হয়ে থাকা, আমাদের দীর্ঘদিনের মনের মধ্যে জমে থাকা সেই কালিগুলোকে একটু একটু করে সরিয়ে ফেলতে হবে। দেখেন না, অনেক সময় যে কালির ধোয়াতে যদি আপনি পরিষ্কার জল ঢালেন, দেখবেন প্রথমেই বেশ কিছু কালি উঠে আসে, একটা ঘোলা জল। কিন্তু সেটা ভেবে যদি আপনি কালির ধোয়াতে জল ঢালা বন্ধ করেন, কালির ধোয়াত কোনোদিন পরিষ্কার হয় না। ঠিক একই রকম ভাবে আপনার মনের মধ্যে জমে থাকা নানা নেতিবাচক পদার্থগুলো, নানা নেতিবাচক অনুভবগুলো, যখনই আপনি একটা আপনার ইতিবাচক অনুভব দিতে চাইবেন, সে নিতে চাইবে না। কিন্তু তাই বলে তো আমরা ছাড়বো না। আমরা সফলতার জন্য তৈরি হয়েছি, আমরা জন্মেছি সফলতার জন্য। আপনার জন্ম হয়েছে পৃথিবীতে সফলতার জন্য। ইউ হ্যাভ টু বি বর্ন রিচ। আপনাকে সফল হতেই হবে। এই সমাজ আপনাকে চাইছে, আপনার সফলতার দিকে সমাজ তাকিয়ে আছে। আপনার সফলতা শুধুমাত্র আপনার সফলতা নয়, এ সমাজে আরো অনেক অগণিত মানুষ আপনার সফলতার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। তাদেরকে সত্যিকারের রাস্তা দেখাতে একমাত্র আপনিই পারেন। তাই আপনার আত্মশক্তির বিকাশ ঘটাতে হবে। আর এই আত্মশক্তির বিকাশ যদি আপনি ঘটাতে চান, তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দীর্ঘদিনের জমে থাকা সাবকনসিয়াস মাইন্ডের সেই কালিগুলোকে একটু একটু করে ডাইলুট করে তুলে ফেলে দেওয়া। আর সেই কাজটাই আমরা এখন করব। সামনের কয়েকটা মিনিট আমি আপনাকে যে স্টেপগুলো বলে যাব, সেগুলো একটু এথিক্যালি যদি আপনারা পালন করেন, তাহলে অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন। সেলফ কনফিডেন্স বা আত্মশক্তির কাকে বলে? সেই শক্তি, যে শক্তি সত্যি করেই আপনার আত্মা থেকে আসে। অনেক সময় দেখেন না যে অনেক সফল ব্যক্তিত্ব, তারা তাদের চলনে বলনে কথাবার্তায় সব জায়গাতেই কেমন যেন একটা মোটিভেশনের ছাপ, কেমন যেন একটা উদ্যমের ছাপ। সত্যি করে এটাকেই বলে কিন্তু আত্মশক্তি। এখন আমি আপনাদের সাথে যে নিয়মগুলো শেয়ার করতে চলেছি, প্রথমেই বলি, এই নিয়মগুলো পৃথিবীতে পরীক্ষিত নিয়ম। এই নিয়মের কোনো দ্বিমত নেই। এবং এই নিয়মটি বা যেটি আপনাকে করতে বলা হচ্ছে, সেটি এমন কোনো কঠিন কাজ নয়, শুধুমাত্র আপনার আত্মশক্তির বিকাশের কাজ। আপনাকে আমরা এরপরে একটা 21টি সেন্টেন্স বা বাক্য বলবো। যে 21টি সেন্টেন্স বা বাক্য আপনাকে 21 দিন ধরে দিনে অন্তত 5 বার করে 10 বার বলে যেতে হবে। আপনি বলবেন কেন? দেখুন, সকাল 6টা বা 5টা থেকে দুপুর 12টা বা 1টার মধ্যে 5 বার, আর বিকেল ঠিক ওই 5টা বা 6টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় 5 বার, অ্যাটলিস্ট 5 বার। 5 বারের বেশি হলে খুবই ভালো হয়। এই নিয়মটা আপনাকে পালন করতে হবে। এটা ম্যাজিকের মতোই আপনার আত্মশক্তির সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে দেবে। আপনি বলবেন কেন আমরা এই 21টা বাক্য এখানে রেখেছি? দেখুন, এই 21টা বাক্য রাখার একটা কারণ হচ্ছে, এবং 21 দিন, বারবার বলছি 21 দিন, এই সংখ্যাটা কিন্তু খুব ভাইটাল। 21 দিন এই সংখ্যাটা কেন বলছি? আপনার মস্তিষ্কের আপনার মনের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে 21 দিনই সময় লাগে। আপনার মনের সচেতন অংশে বা কনসাস মাইন্ডে কোনো ইনফরমেশন গেলে, কোনো তথ্য গেলে, সেটা আপনার সাবকনসাস মাইন্ডে বা অবচেতন মনে সেটাকে প্রথিত করতে বা গঠন করতে 21 দিনই সময় লাগে। তাই আপনাকে 21 দিন কোনো রকম কিছু না বুঝেও এটা করে যেতে হবে। কারণ সাবকনসাস মাইন্ড জানে না আপনি কি বলছেন, কি করছেন। সে শুধু একটাই জিনিস জানে, আপনি কি ইনফরমেশন দিচ্ছেন। যদি আপনি ধরুন এই পদ্ধতিটা অনুসরণ করতে করতে হয়তো দেখা গেল আপনি 12 দিনের মাথায় আপনার ডিসকন্টিনিউড হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনাকে আবার কিন্তু প্রথম থেকেই শুরু করতে হবে। আপনি যদি ভাবেন যে না, 20 দিনের মাথায় গিয়ে কোনো কারণে আপনি আর সেদিনকে 10 বার
এই বিষয়টা পড়তে পারলেন না, তাহলে কিন্তু আবার আপনাকে এক থেকেই শুরু করতে হবে। এখানে কোনো এক্সকিউজ চলে না। যারা কম্পিউটার সম্পর্কে জানেন তারা জানেন, যখন আমরা কম্পিউটারে কোনো ফাইল ডাউনলোড করি, 99.999% ডাউনলোড হওয়ার পরেও কিন্তু ফাইলটা ওপেন হয় না, 100%ই ডাউনলোড করতে হয়। তাই আপনাকেও এখানে 21 দিনই এটা করে যেতে হবে। 21 দিনের একটা দিন কম করলে কিন্তু আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে। সেক্ষেত্রে আপনার আত্মশক্তি বিকাশের জন্য যে পদ্ধতিগুলো আমরা এখন বলবো, সেটা আপনি যদি, এমনও হতে পারে যে আপনি হয়তো একবারই করতে পারলেন না, ঠিক আছে, সেকেন্ড চান্সে করুন, থার্ড চান্সে করুন, ফোর্থ চান্সে করুন, কিন্তু আপনি করুন, অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। কারণ এটাই আপনার সফলতার সবচেয়ে প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। আসুন প্রথমে আমি আপনাকে এই 21টা বাক্য বলে যাই, তারপর আমরা একটা একটা করে এই বাক্যের বিশ্লেষণ করব। 21টা বাক্য যেটা আমি বলবো, সেই বাক্যটা অবশ্যই এই সিডির সাথে তার লিস্টও আপনার কাছে পৌঁছে গেছে, অর্থাৎ এই 21টা বাক্যের যে লিস্ট, সেই লিস্টও আপনার কাছে পৌঁছে গেছে। সেই লিস্টের মধ্যে কোনো রকম অল্টারেশন বা মডিফিকেশন আপনি করতে যাবেন না, কারণ হচ্ছে যে এটি পরীক্ষিত এবং এই ব্যাপারে আর নতুন করে মাথা ঘামিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই। তাই ওই 21টি লিস্ট আপনি হাতে নেন, আমি 21টা বাক্য পরপর আমি আপনাকে বলে যাচ্ছি, তারপর আমি বলবো প্রত্যেকটা বাক্যের বিশ্লেষণ। তৈরি তো? তাহলে চলুন শুরু করি। আপনার হাতে লিস্টে আছে, দেখুন, তাতে আছে প্রার্থনা। প্রথম বাক্য, আমি আমার সফলতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রতিদিন নতুন নতুন ধারণার কথা চিন্তা করি। আমি আমার মস্তিষ্কের বিকাশের জন্য সদা প্রচেষ্ট। আমি অন্যকে ভালো চিন্তা উপহার দেই। আমি অন্যের কাছ থেকে ভালো অনুভূতি গ্রহণ করি। আমি বদঅভ্যাস সহ্য করি না। আমি প্রতিদিন জীবনের নানা আনন্দ উপভোগ করি। আমি প্রতিদিন শিষ্টাচার পালন করি। আমার যে কোনো ব্যর্থতার জন্য আমিই দায়ী। আমার কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে কোনো আপত্তি নেই। আমি অযথা গল্প করতে বা গল্প তৈরি করতে পারি না। আমি সবসময় সময়ের মূল্য অনুভব করি। আমি কাউকে ঘৃণা করতে পছন্দ করি না। আমি সবসময় উদ্যমী এবং উৎসাহিত থাকি। আমি জানি হাসলে আমাকে সুন্দর দেখায়। আমি কোনো খারাপ খবর এধার ওধার পৌঁছাই না। আমার ভুল ধরিয়ে দিলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করি। আমি সব সময় নম্র থাকি, নম্রতা পালন করি। যে আমাকে উৎসাহ দেয় আমি তার প্রশংসা করি। যে আমাকে সহায়তা করে আমি তাকে ধন্যবাদ জানাই। এবং সবশেষে বিশ্বস্ততা আমার সবচেয়ে বড় আদর্শ। এই 21টি বাক্য শুধুমাত্র 21 দিন, দিনে 5 বার করে 10 বার আপনি শুধুমাত্র মন্ত্রের মতো বলে যান। 21 দিন পর আপনি আর পিছনে ফিরে দেখতে পারবেন যে 21 দিন আগের আপনির মধ্যে পার্থক্য কতটা। একমাত্র আপনিই বলতে পারেন পার্থক্য কতটা। তাই এখন থেকেই, আজ থেকে, এই মুহূর্ত থেকে এটা আপনি শুরু করতে পারেন। এবার আমরা বলি যে কেন আমরা এই 21টা বাক্যের প্রতি এত জোর দিচ্ছি। দেখুন, আত্মশক্তির বিকাশ, আমরা বারবার বলছি আত্মার শক্তি, আত্মশক্তি। তার মানে এই শক্তি আপনার মধ্যে অলরেডি আছে। হ্যাঁ, সত্যি করেই আপনার মধ্যে আছে। আমরা শুধু সেই শক্তিটাকে বারবার ঘষে মেজে তার উপরে যতটুকু ময়লা পড়েছিল, যে কালিটা ছিল, সেটাকে আমরা তুলে ফেলার চেষ্টা করছি। আপনি 21 দিনে প্রতিদিন অন্তত 10 বার করে তার উপরে জল ঢালছেন। আপনাকে ভাবতে হবে না যে জল কেমন, ময়লা আপনার উঠবেই। আমরা প্রথমেই বলেছি আমি সফলতার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। একজন মা, সে ভাবল যে আমার ছেলেকে আমি পড়িয়ে শুনিয়ে ডাক্তার করব। সেই মা কোনোদিন ভাবে না যে আজ আমার শরীর খারাপ, কালকে আমার বিয়ে বাড়ি আছে, পরশুদিন আমাকে অমুক জায়গায় যেতে হবে। তার জন্য সেই মায়ের সংকল্প কোনোদিন কিন্তু পিছিয়ে থাকে না। সে তার সন্তানের সুশিক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক একই রকম ভাবে আপনি জানেন আপনার সফলতা কিসে, কারণ ইউ আর দ্য আর্কিটেক্টর অফ ইউর ওন লাইফ। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। তাই আপনার সফলতাটা কেমন সেটা আপনি ছাড়া কেউ জানে না। আপনার সফলতাকে মুষ্টিবদ্ধ করুন এবং সেটাকে হাতিয়ার করে তার প্রতি সত্যিকারের প্রতিজ্ঞাবদ্ধ হন। পৃথিবীতে কাউরির প্রতি আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে না।
শুধুমাত্র নিজের স্বপ্নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন, সফলতা আপনার আসবেই। আর সেই কথাটাই বারবার বারবার আপনার অবচেতন মনে 21 দিন ধরে আমরা পৃথিত করে দেব যে আপনি সত্যিকারই সফল। আপনাকে কেউ কোনোদিন বলতে পারবে না যে তোর দ্বারা এই কাজটা হয় না, তুই অমুক কাজটা করতে পারবি না, তুই এখনো অনেক ছোট, তোর দ্বারা হয় না, ও পারে আমি পারি না। আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করতে চাইবে না। তাই আপনার সফলতার প্রতি আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দ্বিতীয়, আমি প্রতিদিন নতুন নতুন ধারণার কথা চিন্তা করি। দেখুন, পৃথিবীতে মানুষ, অন্যান্য প্রাণী, সবার কাছেই একটা মস্তিষ্ক আছে। সেই মস্তিষ্ক দিয়ে একমাত্র মানুষই চিন্তা করতে পারে। মানুষ চিন্তা করতে পারে বলেই মানুষ কিন্তু আলাদা। মানুষের ডানা নেই, তাও মানুষ উঠতে পারে। মানুষ চিন্তা করেছিল বলেই সেটা সম্ভব। মানুষের বিষ নেই, কিন্তু তবুও সাপের মতো ছোবল মানুষই মারে। আপনার মস্তিষ্ককে সব সময় চিন্তা পরিপূর্ণ করে রাখতে হয়। প্রতিদিন আপনার মস্তিষ্কে প্রায় 60,000 চিন্তা আসে। আপনি প্রত্যেকটা চিন্তার উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন না, কিন্তু নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ধারণা আপনাকে উজ্জীবিত রাখে। তাই আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা আজ থেকে বিশ্বাস করবে যে আমি নতুন নতুন ধারণার জন্ম দিতে পারি, আমিও উদ্ভাবনী শক্তিতে ভরপুর, আমার দ্বারাও নতুন নতুন উদ্ভাবন হতে পারে, আমিও পৃথিবীর এক সর্বোত্তম সৃষ্টি। তৃতীয় অংশে, আমি আমার মস্তিষ্কের বিকাশের জন্য সদা প্রচেষ্ট। দেখুন, আমার মস্তিষ্কের বিকাশ যদি সঠিকভাবে না ঘটে তাহলে আমার সফলতা কোনোদিনই আসবে না। আমি আমার শরীরকে সবসময় কিছু না কিছু খাওয়াই, হৃষ্টপুষ্ট করি, সারাদিন ধরে কিছু খাওয়াতে হয়। মস্তিষ্ককে আমরা কি খাওয়াই? মস্তিষ্কের সঠিক খাদ্য যদি আপনি না দিতে পারেন, মস্তিষ্কের যদি সঠিক বিকাশ আপনি না ঘটাতে পারেন, তাহলে জীবনের সফলতার দৌড়ে আপনি অনেক পিছিয়ে পড়বেন। আপনাকে নতুন নতুন ধরনের তথ্যে পরিপূর্ণ হতে হবে। আপনি যেখানেই সমাজের যে স্তরেই অবস্থান করুন না কেন, আপনার সাথে যদি তথ্যের ভান্ডার সবসময় যাতায়াত করে, আপনি যদি তথ্য সমৃদ্ধ হন, আপনি আপনার যে কোনো অনুষ্ঠান বাড়ি থেকে পাড়ার মহল্লায় সব জায়গাতেই আপনি সমীহপূর্ণ ব্যক্তি বলে পরিগণিত হবেন। মস্তিষ্কের বিকাশের জন্য বই একটা একান্ত জরুরি। আমি জানি আপনার বই পড়তে ভালো লাগে না, তাহলেও অন্তত 1 পৃষ্ঠা করে প্রতিদিন বই পড়ার চেষ্টা করুন। 21 দিন পর সেটাও অভ্যাসে পরিণত হবে। বই পড়া, ইনফরমেটিভ টিভি চ্যানেলস, ইনফরমেটিভ, বারবার বলছি, ইনফরমেটিভ টিভি চ্যানেলস, ইনফরমেটিভ মেসেজ আছে এই ধরনের সিনেমা দেখা, ট্রেনিং অ্যাটেন্ড করা, প্রোগ্রাম অ্যাটেন্ড করা, সেমিনার অ্যাটেন্ড করা, যেখানে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ভাবে আপনার মস্তিষ্ককে বিকাশ করতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রতিদিন যদি ভাবে যে আমি সত্যি করে আমার মস্তিষ্কের বিকাশের জন্য প্রচেষ্ট, একদিন সত্যি সত্যি সে প্রচেষ্ট হয়ে যাবে। আমি অন্যকে ভালো চিন্তা উপহার দিই। সত্যিকারেই আপনার দ্বারা ভালো চিন্তাই উপহার পেতে পারে আমাদের সমাজ। তাই আপনি অন্যকে ভালো চিন্তাই সবসময় উপহার দেন। আমি অন্যের কাছ থেকে ভালো অনুভূতি গ্রহণ করি। এটা একটা বিরাট ভাইটাল পয়েন্ট। আপনি অনেক মানুষের সাথে মিশছেন, প্রতিনিয়ত ইনফরমেশনের আদান প্রদান হচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে শুধুমাত্র ভালো গুণটাই আপনি গ্রহণ করুন, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাই বিশ্বাস করবে। আমি বদভ্যাস সহ্য করি না। দেখুন, বদভ্যাস কে সহ্য করে? কেউই বদভ্যাস সহ্য করতে পারে না। আমার বাড়ির বাচ্চাটা যদি দেখা যায় যে সত্যি করেই সে কোনো বদভ্যাসে পরিণত হচ্ছে বা বদভ্যাস তার মধ্যে আছে, আমরা যেমন সহ্য করতে পারি না, ঠিক একই রকম ভাবে আমার চলার পথে, আমার সফলতার পথে যদি আমার কোনো বদভ্যাস থেকে থাকে, সেগুলোকে আমি ইমিডিয়েট পরিত্যাগ করব। কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করতে আরম্ভ করেছে আমি কোনো বদভ্যাসকে প্রশ্রয় দিই না। আমি প্রতিদিন জীবনে নানা আনন্দ উপভোগ করি। সত্যি করেই জীবন আনন্দময়, আর জীবনের প্রতি মুহূর্তেই আছে আনন্দ। ভাবুন না, যেদিনকে আপনি প্রথম মোবাইল ফোনটা কিনেছিলেন কতটা আনন্দ হয়েছিল। শেয়ার করেছেন কারোর সাথে? নতুন করে শেয়ার করুন। ভাবুন না, যেদিন প্রথম মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন কত সুন্দর একটা অনুভূতি পেয়েছিলেন।
ভাবুন না, যেদিন প্রথম বাড়ির থেকে না বলে সিনেমা দেখতে গেছিলেন। ভাবুন না, যেদিন প্রথম কাউকে না বলে আপনার কোনো প্রিয়জনের সাথে দেখা করেছিলেন। এগুলো আপনার জীবনের ছোট্ট ছোট্ট একটা আনন্দের মুহূর্ত। আপনার বাচ্চা প্রথম যেদিন খিলখিল করে হাসলো আপনাকে দেখে, কত আনন্দ লাগে। জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে নানা ধরনের আনন্দ আপনার জন্য অপেক্ষা করে আছে। সত্যি, আমরা জীবনকে যদি খুব কাছ থেকে দেখি, সেই আনন্দগুলো আপনার সামনে এসে উপস্থিত হবে। বারবার বারবার জীবনের আনন্দ নেন, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে যে আপনি সত্যি করেই আনন্দে অনাবিল। প্রতিদিন আপনার কাছে নতুন নতুন আনন্দ এসে উপস্থিত হবেই হবে। তাই প্রতি মুহূর্তে জীবনের আনন্দ অনুভব করুন। আমি প্রতিদিন শিষ্টাচার পালন করি। দেখুন, শিষ্টাচার আমাদের ভারতবাসীর গর্ব, আমাদের ভারতীয়দের গর্ব। তাই শিষ্টাচার পালন করাটা আমরা কর্তব্য বলেই মানি। আমরা অনেককে দেখি যে দীর্ঘক্ষণ একজন বয়স্ক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে আছেন। কি দাদু, হলো না, হচ্ছে না, এরকম ধরনের অনেক বাজে বাজে কটূক্তি আমরা করে ফেলি। এটা আমাদের মূল্যবোধের বিরোধী। আমরা অবশ্যই শিষ্টাচার পালন করব। বয়স্ককে সম্মান দেওয়া, কারণ আমাদের পর থেকেই আমাদের পরবর্তী প্রজন্ম আমাকে দেখবে। আর আজকে আপনার ব্যক্তিত্বের মধ্যে যদি শিষ্টাচার না থাকে, তাহলে আগামী প্রজন্ম কি আপনাকে সত্যি করেই মানবে? তাই শিষ্টাচার পালন আপনাকে করতেই হবে, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বিশ্বাস করাতে হবে যে আপনি সত্যি করেই শিষ্টাচার পালন করেন। শিষ্টাচার আপনার একান্তই কর্তব্য। আমার যে কোনো ব্যর্থতার জন্য আমিই দায়ী, এটা সবচেয়ে বড় এবং কঠিন একটা প্রশ্ন, সবচেয়ে হজম করা মুশকিল। যে সত্যি করে আমার ব্যর্থতার জন্য আমি কি করে দায়ী হই? আমার আপলাইন যে ছিল তার জন্য আমার বিজনেস ফল করেছে, আমার দোকানের কর্মচারী আমাকে ডুবিয়েছে, আমার বন্ধুটার জন্যই তো আমি ডুবলাম, আমার বাড়ির লোক কেউ আমাকে সাপোর্ট করে না, বাইরে কাস্টমারদের কাছে আমি এত গেছি কিন্তু একটা কাস্টমারও আমার কোনো প্রোডাক্ট নিতে চাইছে না। তার চাইতেও বড় কথা, আমার কপালটাই বোধহয় খারাপ। এই ধরনের নানা অজুহাত আপনার সামনে আসে, এই ধরনের নানা ধরনের বাধা আপনার সামনে আসে। সত্যি কথা বলতে কি, এগুলো সমস্তটাই আপনি সৃষ্টি করেছেন। তাই এটা শুনতে খুব খারাপ লাগে যে আমার প্রত্যেকটা ব্যর্থতার জন্য আমি দায়ী। কিন্তু আজকে যদি এই বিশ্বাসটা আপনি সত্যি করেই গলায় নিতে পারেন, এই মাদুলিটা যদি গলায় পরে নিতে পারেন, এই মালাটা যদি পরে নিতে পারেন, আগামী দিনে এটাই আপনার বিজয় মালা হবে যে আমার প্রত্যেকটা ব্যর্থতার জন্য আমিই দায়ী, পৃথিবীতে আর কেউ নয়। আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি এটা বিশ্বাস করতে লাগে, সে কখনোই আপনার ব্যর্থতার কোনো অংশ আপনার সামনে উপস্থাপন করবে না। আমার কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে কোনো আপত্তি নেই। দেখুন, আমরা অনেকেই আছি যে আমাদের চাইতে শিক্ষায় দীক্ষায় একটু কম, আমার চাইতে দেখতে খারাপ একটা লোক, আমার চাইতে সমাজের নিচু স্তরের একটা লোক, তার কাছে কি কোনো সাহায্য পাওয়া যায়? ধুর, ওর কাছে সাহায্য নেবো, আমার চাইতে আমার কোন দিকে লাগেও। এই যে ইগো, এই ইগোয়েস্ট্রিক ব্যাপারটা, এই ইগোটা আপনাকে আপনার সফলতার পথে বলতে পারেন একটা শেকলের মতো আটকে রেখেছে। সারা জীবন আপনার এই ইগো আপনাকে শেকলের মধ্যে আটকে রাখবে। তাই এখনই আপনাকে ইগো পরিত্যাগ করতে হবে। যে কোনো মানুষের কাছ থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি, আর সাহায্য করাটা মানুষের একটা আদিম প্রবৃত্তি। ধরুন, আমি যদি কালকে গিয়ে আপনাকে বলি যে দাদা, আমার এই ব্যাপার, আমাকে একটু সাহায্য করবেন, আপনার কি মনে হয়? প্রথমে নিজে একবার ভেবে দেখুন, কি মনে হয় যে না, আমি একটু সাহায্য করি। মানুষ সাহায্য করতেই চায়, প্রত্যেকটা মানুষ চায় সাহায্য করতে। আমরাই শুধুমাত্র আমরাই সাহায্য নিতে পারি না। তাই সাহায্য নেওয়াটা একটা দারুণ ব্যাপার। একবার কারোর কাছে সাহায্য নিয়ে দেখুন না, কেমন লাগে। আমি অযথা গল্প করতে বা গল্প তৈরি করতে পারি না। দেখুন, অযথা গল্প তৈরি করাটা একটা, বলতে পারেন একটা, কিছু মানুষের একটা স্বভাব যে অযথা গল্প তৈরি করে, অযথা গল্প করে। যেখানে কোনো প্রোডাক্টিভিটি নেই, সেখানে অযথা গল্প তৈরি করাটা খুব খারাপ। কারণ ধরুন, আপনি যার সম্পর্কে গল্প তৈরি করছেন, যদি সেই গল্পটা সত্যি না হয়, তাহলে কিন্তু আপনি জাল নোটের মতো আপনার পরিস্থিতি হবে। চলে গেল তো ভালো, আটকে গেলে কিন্তু ছিঁড়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই অযথা গল্প করবেন না বা অযথা গল্প তৈরি করবেন না। আমি সবসময় সময়ের মূল্য অনুভব করি। দেখুন, সময় এমন একটা জিনিস
যেটা আপনি কোনোদিন কোনো ইন্টারনেট সাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। এটা এমনই একটা বস্তু যেটাকে আপনি ডাউনলোড করে নিজের জায়গায় নিতে পারবেন না। সময় আপনাকে প্রতিনিয়ত দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার উৎকর্ষতা বৃদ্ধির জন্য। আপনি নিজেও বলতে পারবেন না হাউ মাচ ইউ লেফট, আপনার আর কতটা বাকি আছে। তাই আমরা কেউই জানি না যেখানে আমরা একটা অনিশ্চিত সময় ভান্ডার আমাদের ব্যালেন্সে আছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে সময় কতটা দেওয়া আছে আমরা কেউ জানি না। আমরা প্রতিনিয়ত সেটাকে খরচ করছি, আর সেই খরচের জায়গা থেকে যদি আমার আইল্ডিং না আসে, অর্থাৎ যদি আমি সেই খরচের জায়গা থেকে সঠিকভাবে তার থেকে আমি যদি আমার যোগ্যতাটাকে বার করতে না পারি, তাহলে আমার সেই খরচটা, অর্থাৎ সেই সময় খরচটা সত্যি করেই একটা বাজে খরচের জায়গায় চলে যাবে। তাই সময়কে এমনভাবেই খরচ করুন যেখান থেকে সত্যি করেই কিছু পাওয়া যায়। সময় আপনার কাছে হিরে, আর ভালো কাজ আপনার কাছে মুক্ত। এই দুটোকে সম্বল করে যদি এগিয়ে যাওয়া যায়, পৃথিবীতে কোনো সফলতাই হয়তো দীর্ঘক্ষণ দেরি হতে পারে না। তাই সব সময় সময়ের মূল্য দেন, সময়ের নিয়মানুবর্তিতা। অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি 11টায় মিটিং ডেকেছি, 11:30 বেজে যাচ্ছে, কেউ আসছে না। এই যে বাকি 30 মিনিট, আপনি ভেবে দেখুন তো, 100 জন, 200 জন, 500 জনের মিটিংয়ে যদি 30 মিনিট করে 500 জন অপচয় করেন, তাহলে কতগুলো দিন চলে গেল। আপনার জীবন থেকেও ঠিক একই রকমভাবে অযথা সময় ব্যয় করে আপনার জীবনের অনেকগুলো বছর হয়তো কেটে যাবে। যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, ছোটখাটো কিছু অঙ্ক, দিনের মধ্যে 5 ঘন্টা বাদ দেন, দিনের মধ্যে 1 ঘন্টা সেটাও বাদ দেন, দিনের মধ্যে 30টা মিনিট যদি আপনি অপচয় করছেন সারা দিনে, সারা বছরে আপনি কতটা অপচয় করেন একবার ভাবুন তো। মানে কতগুলো দিন আপনার জীবন থেকে অযথা নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্যই কি আপনার জন্ম? আর আজকে তারপরে আপনি বলছেন আমার সফলতা কই আমার সফলতা? বন্ধু, সফল হতে গেলে এটা একটা বিরাট বড় অস্ত্র, যে সময়কে তার মতো করে কাজে লাগান। আপনার সাবকনশাস মাইন্ড 21 দিন পর থেকে অবশ্যই বিশ্বাস করবে যে আপনি সত্যি করেই সময়কে কাজে লাগাতে শিখে গেছেন। আমি কাউকে ঘৃণা করতে পছন্দ করি না। ঘৃণা আমি করব কেন? রয়্যাল বেঙ্গল টাইগার বলুন, গির অরণ্যে সিংহ বলুন, আমরা জানি এরা অত্যন্ত হিংস্র স্বভাবের লোক, অত্যন্ত হিংস্র স্বভাবের প্রাণী। তবুও তো আমরা ব্যাঘ্র সংরক্ষণ আইন এনেছি। তারপরেও আমরা এত কিছু জেনেও তাদেরকে সংরক্ষণ করছি, এত কিছু জেনেও তাদের ভালোর জন্য আমরা তাদেরকে সত্যি করেই ভালোবাসতে আরম্ভ করেছি। আমরা যদি একটা হিংস্র জন্তুকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের আশেপাশে কিছু লোকের যারা সত্যি করেই স্বভাবতই ওই রকম বদমেজাজি, তাদেরকে কেন আমরা সহ্য করতে পারি না? একটা হিংস্র জন্তুর স্বভাব আমরা জানি যে ওর স্বভাব হচ্ছে মানুষকে মেরে খাওয়া, তাহলেও তার স্বভাব বুঝেই তার থেকে আমরা দূরত্ব রাখি, তাকে আমরা ভালোবাসি, তারপরেও তার সংরক্ষণ করি। আর আমার আশেপাশে 2-4 জন বন্ধু বান্ধব বা পরিবারের কেউ যার সত্যি করেই একটু বদ স্বভাব, তাকে আমরা কেন সহ্য করতে পারি না? আমি যদি একটা হিংস্র জন্তুকে ভালোবাসতে পারি, তাহলে আর 5 জন বন্ধু বান্ধব যারা একটু বদমেজাজি হোক না, তাদেরকে কেন ঘৃণা করব? তাদেরকেও তো ভালোবাসবো। আমি সব সময় উদ্যমী এবং উৎসাহিত থাকি। দেখুন, উদ্যম আর উৎসাহ এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি অনেকটা সেই ভেজা পাউরুটির মতো আপনার অবস্থা, ভেজা মুড়ির মতো আপনার অবস্থা। যতক্ষণ ফুলে থাকবেন ততক্ষণই আপনার কদর, আর যতক্ষণ ফুলে থাকতে পারবেন না তখন আপনাকে কেউ আর কদর করবে না। এটাই কি আপনি চান? আমরা কেউ চাই না। তাই সব সময় প্রতিটা মুহূর্তে আমার প্রাণ থাকুক প্রাণোজ্জ্বল। আমি সব সময়ের জন্য উদ্যমী এবং উৎসাহিত থাকতে চাই। উদ্যম আর উৎসাহ, সেটাই কিন্তু আগামী দিনে আমার সাবকনশাস মাইন্ড বিশ্বাস করতে চলেছে যে সত্যি করেই আমি উদ্যমী, সত্যি করেই আমি উৎসাহী। আমাকে কেউ যদি বলে 21 দিন পর যে তোর দ্বারা এটা হবে না, আমার সাবকনশাস মাইন্ড বিশ্বাসই করতে চাইবে না। আপনার পার্সোনালিটি বাড়বে, আর এটাই আপনার সেলফ কনফিডেন্স। আমি জানি হাসলে আমাকে খুব সুন্দর দেখায়, সত্যি করেই হাসলে আপনাকে সত্যি করেই খুব সুন্দর দেখায়। আর হাসি এমন একটা জিনিস, পৃথিবীতে এমন একটা ক্ষুরোধার অস্ত্র, যেটা দিয়ে আপনি অনেক শত্রুকে পরাজিত করতে পারেন। অনেক সমস্যার সমাধান হয় আপনার মুখের একটা ছোট্ট হাসিতে। অনেক রাগ কোথায় যেন উড়ে যায় একটা ছোট্ট হাসিতে।
অনেক অভিমান গলে জল হতে পারে একটা ছোট্ট হাসিতে। আর সেই হাসি তো আপনাকে ভগবান উপহার দিয়ে রেখেছে। আর আমি জানি হাসলে সত্যি করেই আপনাকে সুন্দর দেখায়। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকের থেকেই বিশ্বাস করতে আরম্ভ করেছে সত্যি করেই হাসলে আপনাকে সুন্দর দেখায়। আমি কোনো খারাপ খবর এধার ওধার পৌঁছাই না। দেখুন, খারাপ খবর সত্যি করেই খারাপ, কিন্তু সেটা এধার ওধার পৌঁছানো আরও বড় খারাপ কাজ। সেখানে সময়েরও ব্যয় হয়। আর তার চাইতে বড় ব্যাপার, কোনো খারাপ খবর কি কাউরির কাছে ভালো লাগে? আপনি যদি এক্ষুনি আমাকে কোনো একটা খারাপ খবর দেন, আমার কি ভালো লাগবে? বা আমি যদি আপনাকে এক্ষুনি একটা খারাপ খবর দিই, আপনার কি ভালো লাগবে? তাহলে আমি কেন যেটা মানুষের ভালো লাগে না সেই খবর তার কাছে পৌঁছাবো? আমি কোনো খারাপ খবর এধার ওধার পৌঁছাই না। আমার ভুল ধরিয়ে দিলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করি। আমার যদি কোনো চলার পথে ভুল হয়, সত্যি করে যদি কেউ সেই ভুল আমার শুধরে দেয়, এবং সেই শুধরে নেওয়া ভুলটা যাতে আর কোনোদিন ভুল না হয়, তার জন্যই তো তিনি শুধরে দিতে চাইছেন। আমি যদি আমার সেই ভুলগুলোকে শুধরে নিতে পারি, আগামী দিনে আমার চলার পথ অত্যন্ত প্রশস্ত হবে। আর সেই ভুলগুলোকে সঙ্গে নিয়ে যদি আমি চলতেই থাকি, তাহলে ভুলের পর্যায়ে ভুলের পর ভুল, ভুলের পর ভুল হবে। তাই আজই উচিত আমার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করানো যে আমি ভুল সত্যি করেই শুধরে নিতে পারি। আমি সব সময় নম্র থাকি, নম্রতা পালন করি। দেখুন, নম্র ভাব আপনাকেও ভালো লাগে, আমাকেও ভালো লাগে। আমরা বলি না যে ছেলেটি কত সুন্দর, ওর ব্যবহার কত সুন্দর, নম্র। আপনাকে যদি কেউ বলে আপনার ভালো লাগবে তো? জানবেন, নুয়ে পড়া গাছের ডালেই কিন্তু ফল ধরে। যে গাছের ডাল নুয়ে পড়ে না, সে গাছ মরে গেছে। আর আপনি যদি ঝুঁকতে থাকেন, ফল অবশ্যই আপনার গাছেই ফলবে। আপনার সফলতার ফল আপনার গাছে ফলবে। যে আমাকে উৎসাহ দেয় আমি তার প্রশংসা করি। অবশ্যই যে আপনাকে উৎসাহ দেয় তাকে আপনি প্রশংসা করতে শিখুন। কারণ প্রশংসা, গ্র্যাটিটিউড এমন একটা আমাদের মধ্যে থাকা এমন একটা গুণ, যে গুণ আপনার প্রশংসাকেও আরো অনেক বাড়িয়ে দেয়। আপনি যাকে প্রশংসা করছেন তার তো প্রশংসা হচ্ছেই, পক্ষান্তরে আপনার প্রশংসার মাত্রাও কিন্তু ততোধিক বাড়ে। তাই আপনার ব্যক্তিত্বের বিকাশে আপনাকে যারা উৎসাহ দেয়, যারা ইন্সপায়ার করে, তাকে অবশ্যই প্রশংসা করুন। যে আমাকে সহায়তা করে আমি তাকে ধন্যবাদ জানাই। ভেবে দেখুন, আজ পর্যন্ত কত মানুষকে আপনি সহায়তা করেছেন। তারা যদি সত্যি করেই আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনার কেমন লাগবে? আপনি আজ পর্যন্ত কত মানুষকে জানেন যে যাদের জন্য কোনোদিন হয়তো আপনি ব্লাড দিয়েছেন, অর্থাৎ রক্তদান করেছেন। কোনো বৃদ্ধ মানুষকে কোনোদিন হয়তো রাস্তা পার করতে সাহায্য করেছেন। কোনো গরিব মানুষের ছেলেকে কোনোদিন হয়তো দুবেলা দুমুঠো খাবার জন্য সহায়তা করেছেন। আর এতদিন পর যদি সেই জায়গাগুলো আপনাকে কেউ এসে বলে যে ধন্যবাদ দাদা, অমুক দিন আমাকে রক্তটা জোগাড় করে দেওয়ার জন্য বা রক্ত দেওয়ার জন্য, কেমন লাগবে আমার? কেমন লাগবে আপনার? কেমন লাগবে আপনার কাছে সেই মানুষটা? ঠিক একই রকমভাবে আজকে এই মুহূর্তে এই ক্যাসেট শোনা বন্ধ করুন, এখানেই বন্ধ করুন, করে ফোন নেন, ভাবতে থাকুন আপনার জীবনের রিলটাকে, জীবনের সিনেমার রিলটাকে পিছনের দিকে ঘোরান, রিউইন্ড করুন। ভাবতে থাকুন জীবনে কত জন আপনাকে কত রকমভাবে সাহায্য করেছিল। আর তাদেরই কাউকে একটা ফোন করুন, বলুন আমি অমুক। আপনার হয়তো মনে নেই বা মনে আছে, আপনি অমুক দিন আমাকে এই ব্যাপারে খুব সাহায্য করেছিলেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ভেবে দেখুন সেই মানুষটার কাছে আপনি কোন জায়গায় যাবেন। তাই যারা আপনাকে সহায়তা করেছে জীবনের কোনো না কোনো কাজে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আর আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বিশ্বাস করাতে বাধ্য করুন যে হ্যাঁ, আমিও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আমার অধিকার, কৃতজ্ঞতা আমার স্বভাব। পরিশেষে বলি, বিশ্বস্ততা আমার সবচেয়ে বড় আদর্শ। দেখুন, পৃথিবীতে বিশ্বস্ততার কোনো নকল হয় না, অর্থাৎ বিশ্বস্ততার কোনো ডুপ্লিসিটি হয় না। আপনি কতটা বিশ্বস্ত সেটা একমাত্র আপনিই বলতে পারেন। বিশ্বস্ত হন সবার আগে নিজের প্রতি। নিজের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, পৃথিবীতে আপনি কাউরির প্রতি বিশ্বাস রাখতে পারবেন না। বিশ্বাস এমন একটা বস্তু যেটাকে একটু একটু করে তৈরি করতে হয়, আর সেই বিশ্বাস তৈরি করা
আপনার চাইতে ভালো আর কেউই জানে না। আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলুন, তাকে ভাবিয়ে তুলুন যে আমার সারা জীবনের সবচেয়ে বড় আদর্শ হলো আমি বিশ্বস্ত, আমার কাজের প্রতি বিশ্বস্ত, আমার কোম্পানির প্রতি বিশ্বস্ত, আমার কর্মক্ষেত্রের প্রতি বিশ্বস্ত, আমার পরিবারের প্রতি বিশ্বস্ত, আমার নিজের প্রতি বিশ্বস্ত, আমার প্রত্যেকটা আদর্শের প্রতি বিশ্বস্ত, এবং আমি বিশ্বাস করি আমার সফলতা আসবেই। আমার সফলতার প্রতি আমি বিশ্বস্ত, আমার স্বপ্নের প্রতি আমি বিশ্বস্ত। বন্ধু, এই 21টি বাক্য প্রতিদিন অন্তত সকাল থেকে দুপুরের মধ্যে 5 বার আর সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে 5 বার কিছু না বুঝে শুধুমাত্র পড়ার মতো করে পড়ে যান। দেখুন 21 দিন পর আপনি আর সেই আপনি নেই। কোথাও যেন একটা বিরাট বড় গরমিল হয়ে যাচ্ছে। আপনি আপনার স্বপ্নের ব্যক্তিত্বকে খুঁজে পাচ্ছেন, আপনাকে অন্যরা একটু অন্য চোখে দেখছে, কোথাও যেন একটা ম্যাজিক হয়ে গেছে। তাই তো আমাদের কনসেপ্টের নাম ম্যাজিক্যাল ট্রেডিং কনসেপ্ট। কিন্তু আমরা শুধুমাত্র ট্রেডিং করি না, বলতে পারেন ম্যাজিক্যাল টেকনিক্যাল কনসেপ্ট, ম্যাজিক্যাল টিচিং কনসেপ্ট। তাই নির্দ্বিধায় এই 21টি বাক্যের বাণী বা 21টি বাক্যের এই প্রার্থনা প্রতিদিন অন্তত 10 বার করুন। আর 21 দিন পর আপনি পেয়ে যান আপনার মনের মতো আপনাকে, আপনার সবচেয়ে স্বপ্নের মানুষটাকে। আর শুনতে থাকুন এমটিসি কপিরাইটেড সিরিজ, যা আপনার আত্মশক্তি বিকাশে সহায়তা করবে, গ্যারান্টেড। This study is subject to be copyrighted to MTC education system and does not guarantee any success. Rather, it will help you to improve your self-confidence. Purchasing of this CD is optional.